मैं परिंदा बेसब्र था उड़ा जो दर बदर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। नए मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला। সকালে জিমিন আর সুগার ওয়ালিমার জন্য সুগাদের বাসায় সব আয়োজন চলছে। জিমিনকে তে আর আইয়ু মিলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। অনেক সুন্দর একটা আকাশি কাজ করা গ্রাউন আর ম্যাচিং হিজাব পরিয়ে দিয়েছে, সাথে হালকা একটু মেকআপও করিয়ে দিয়েছে। জিমিনের গ্রাউনের সাথে ম্যাচ করে কিছু অর্নামেন্টস জিমিনকে পরিয়ে দিচ্ছে আইয়ু। তে অন্য পাশ দিয়ে হিজাব পিনগুলো ঠিক করে দিচ্ছে। আইয়ু বারবার জিমিনকে এটা সেটা জিজ্ঞেস করে চলেছে, আর জিমিনও লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। আইয়ু একটা নীল রঙের গ্রাউন আর সাথে ম্যাচিং হিজাব পরে হালকা মেকআপ করে নিয়েছে। তে জাঙ্কুকের দেওয়া অলিভ রঙের ওই গ্রাউনটা পরেছে, সাথে হিজাব ম্যাচ করে। গ্রাউনটার সাথে জাঙ্কুক ওকে ম্যাচিং ব্রেসলেট ব্রোচও নিয়ে দিয়েছে। জিমিনকে তৈরি করতে করতে আইয়ু তখন তের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তে তোর গ্রাউন আর অর্নামেন্টস গুলো কবে নিয়েছিস? এই প্রথম তোকে পড়তে দেখছি। তে তখন জাঙ্কুকের কথা মনে করে মুখ কালো করে ফেললো। জাঙ্কুক ভাই নিয়ে দিয়েছে। আবারও জাঙ্কুক ভাই নিয়ে দিয়েছে। উফ, কি ভালো উনি, কত কেয়ারিং উনি তোর প্রতি। মানুষ নিজের আপন বোনকেও হয়তো এতটা কেয়ার করে না। জিমিনকে পুরোপুরি তৈরি করে দিয়ে বিছানার এক কোণে বসানো হলো। মেহমানরা এক এক করে এসে পড়েছে। মহিলারা এসে জিমিনকে দেখে যাচ্ছে। পুরুষদের ভেতরে আসা নিষেধ, বউয়ের ছবি তুলে নেওয়াও নিষেধ। নতুন বউকে শুধু মহিলারাই দেখতে পারবে। নিচে টেবিলে সকলকে খেতে দেওয়া হয়েছে। মহিলা আর পুরুষদের আলাদা আলাদা আসন দেওয়া হয়েছে। সুগা, জাঙ্কুক, জেহব এবং ইওনও সেদিকটা সামলাচ্ছে। বাহিরে জাঙ্কুকের গার্ডরা সুরক্ষার দায়িত্বে নিযুক্ত। সকলকে স্পষ্ট বলা হয়েছে কোনো প্রকার হাদিয়া দেওয়া নিষেধ। তে জিমিনের পাশেই বসেছিল। তখন সুগার আম্মু ওকে ডেকে বলে জাঙ্কুককে একটু উপরে দরকার, নিচে গিয়ে জাঙ্কুককে ডেকে পাঠাতে। তে না চাওয়া সত্ত্বেও যেতে বাধ্য হলো। লিফটে চড়ে নিচে নেমে একটু সামনে হেঁটে যেতেই সে খুঁজে পেল জাঙ্কুককে। জাঙ্কুক ওই দিন তের সাথে গিয়ে কিনে নিয়ে আসা অলিভ রঙের স্যুট সেটটা পরেছে, যা তার ফর্সা আর লম্বা চড়া গড়নের জিম করা পেশিবহুল সুঠাম দেহে মানিয়েছে বেশ। সাথে ডার্ক ব্রাউন লেদার ফর্মাল বুট, হাতে কালো ক্লাসিক্যাল ওয়াচ, চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করা। কয়েকটা চুল আবার ঘেমে গিয়ে কপালে এসে লেপটেছে, যার দরুন মারাত্মক আকর্ষণীয় লাগছে তাকে দেখতে, ঠিক যেন কোনো ব্লকবাস্টার মুভির নায়কদের মতো। জাঙ্কুককে আজ অনেক দায়িত্বশীল লাগছে। সে দৌড়ে দৌড়ে সব কাজ সামলাচ্ছে, আশেপাশে সবাইকে এটা ওটা বলে হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছে। তের কাছে মনের অজান্তেই ব্যাপারটা অনেক বেশি আকর্ষণীয় ঠেকে। তে দেখলো তার সামনে দিয়ে একটা ছোট্ট মেয়ে হাতে চকলেট নিয়ে হেঁটে যাচ্ছে। যেহেতু এত মানুষের ভিড়ে যেতে তের ইতস্তবোধ হচ্ছিল, তাই সেই মেয়েটাকে কাছে ডাকে, এই যে ছোট্ট বাবু, এদিকে এসো তো। তের ডাকে মেয়েটা তার কাছে আসতেই তে জাঙ্কুককে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, ওই যে ভাইয়াটাকে দেখছো, ওনাকে গিয়ে বলো আমি ডাকছি। ছোট্ট মেয়েটা কথা মতো দৌড়ে জাঙ্কুকের কাছে গেল, কিন্তু জাঙ্কুক বেশ লম্বা হওয়াতে তাকে বেগ পোহাতে হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করতে। তখন মেয়েটা বুদ্ধি করে তার ছোট্ট ছোট্ট কোমল হাত দিয়ে জাঙ্কুকের হাতের আঙ্গুলগুলো টেনে ধরে। জাঙ্কুক তার হাতে আঙুলের আলতো টান অনুভব করে মাথা নিচু করে তাকাতেই দেখলো একটা ছোট্ট মেয়ে অনেকটা কসরত করে ঘাড় উঁচিয়ে তার দিকে ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে। জাঙ্কুক তখন নিজের এক পায়ের ওপর ভর দিয়ে বসে। গ্রীবা নামিয়ে মেয়েটা সেই ছোট্ট হাতটা নিয়ে আলতো করে নিজের হাতের মুঠোয় পরে নিল। হ্যাঁ বলো বাবু, কিছু বলবে আমাকে? তেকে দেখিয়ে মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে বলে, ওই যে ওই কিউট আপুটা তোমাকে ডাকছে। মেয়েটার দেখানো নির্দেশনা মতো তাকাতেই জাঙ্কুকের দৃষ্টি মুহূর্তেই সেখানে থমকে গেল। তেকে আজ একদম আকাশ থেকে নেমে আসা পরীর মতো লাগছে। দৃষ্টি সরানো দায়ী হয়ে পড়েছে তার পক্ষে। তের দৃষ্টি আগে থেকেই জাঙ্কুকের দিকে ছিল, কিন্তু হঠাৎ জাঙ্কুকের চাহনি লক্ষ্য করে সে নিজের চোখ ফিরিয়ে অন্যদিকে নিয়েছে। জাঙ্কুক একা একাই বিড়বিড় করলো, উফ, এই মেয়ে তো দেখছি আমার উপর ধ্বংস নামিয়ে ছাড়বে।
জাঙ্কুক পুনরায় তার গ্রীবা নামিয়ে দেখলো কিছুক্ষণ আগে সে ছোট্ট মেয়েটি সেখানে আর নেই, হয়তো অনেক আগেই চলে গেছে। যখন সে তার ফায়ারফ্লাইকে দেখতে ব্যস্ত ছিল, সে আস্তে ধীরে তের দিকে আগায়। জাঙ্কুক যত এক পা করে কাছে এগোচ্ছে, তের হৃদয় তত জোরে জোরে বেজে চলেছে। তে বুঝতে পারছে না আজ তার সাথে এমন কেন হচ্ছে। ভাবনার মাঝেই জাঙ্কুক এসে দাঁড়ালো ঠিক তের সামনে। তে তবুও অন্য ধ্যানে। কেন ডেকেছিস, তাড়াতাড়ি বল, হাতে সময় নেই। তে চমকে তাকায় জাঙ্কুকের দিকে, তার সামনেই দাঁড়িয়ে আছে। নিজেকে সামলে নিয়ে উত্তর দেয় তে, সুগা ভাই আর আম্মু ডেকেছে আপনাকে। ঠিক আছে, চল। তে আর জাঙ্কুক একসাথে ওপরের দিকে যাচ্ছিল। সেদিকে সুগা একবার করুণ দৃষ্টি ফেলে, আফসোসের সুরে নিজে নিজেই বলে, সেই সকাল থেকে দেখি না আমার এত আদরের বিবিজানটাকে। আল্লাহ জানে কিভাবে সেজেছে ও, কতটা অপরূপ লাগছে ওকে। কখন আমার এই ডিউটি শেষ হবে আর কখনই বা আমি তাকে দেখবো, ইয়া আল্লাহ। তে আর জাঙ্কুক একসাথে লিফটে গিয়ে উঠল। তের কেন যেন এখন জাঙ্কুকের পাশে দাঁড়ালেও অচেনা এক অনুভূতি কাজ করছে। মুহূর্তের ব্যবধানে এক অপ্রত্যাশিত ঘটনায় ভাবনার ছেদ ঘটে তের। লিফটের দরজা বন্ধ হওয়ার শেষ মুহূর্তেই একদল লোক এসে হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে লিফটের ভেতরে। তাদের মধ্যে একজন তো তাড়াহুড়ো করতে গিয়ে তাল সামলাতে না পেরে তের ওপরেই পড়তে নিয়েছিল। তে ঘটনার আকস্মিকতায় লিফটের দেওয়ালের সাথে ছিটকে যায়। লোকটা তের উপর পড়ার আগেই জাঙ্কুক চিতাবাগের গতিতে তের দুই পাশে হাত রাখে, তেকে নিজের দুই হাতের মাঝে আড়াল করে নেয়। ফলে লোকটা জাঙ্কুকের পিঠের উপর গিয়ে পড়ে, আর সেই ধাক্কায় জাঙ্কুকও খানিকটা কাছাকাছি চলে যায় তের, কিন্তু নিজেকে সামলে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে তাদের মাঝে। তে মুখ তুলে তাকায়। জাঙ্কুককে নিজের এতটা কাছাকাছি আবিষ্কার করতেই অযাচিত অনুভূতির তরঙ্গের প্লাবনে ভেসে যায় তার হৃদয়। জাঙ্কুক মুখ ঘুরিয়ে সে লোকটার দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, লিফটের কি অভাব ছিল স্টুপিড। লোকটা জাঙ্কুকের ধমকানিতে ক্ষমা চেয়ে নিজস্ব ফ্লোরে নেমে গেল। জাঙ্কুক তের থেকে সরে তার অবস্থান ঠিক করে দাঁড়াতেই লিফট এসে থামলো টপ ফ্লোরে। জাঙ্কুক নিজের মতো বেরিয়ে গেল, পিছিয়ে রেখে গেল তীব্র হৃদয়ের গতি সামলে দাঁড়িয়ে থাকা টেকে। টের এই ঘর থেকে বের হতে বেশ খানিকটা সময় লেগেছে। সে ভেতরে ঢুকে জিমিনের জন্য প্লেটে খাবার সাজিয়ে নিয়ে গেল তার কাছে। মেয়েটার নিশ্চয়ই এতক্ষণে অনেক ক্ষুধা পেয়েছে। জিমিনকে নিজের হাতে খাইয়ে দিয়ে তার রুম থেকে বেরোতেই আবারও মুখোমুখি হলো জাঙ্কুকের সাথে। জাঙ্কুক তখন তার ফোনটা তের দিকে এগিয়ে দিয়ে বলে, ব্যাটারি ডাউন হয়ে গেছে ফোনের। সুগার রুমেই তো আছিস, ওইখানে ওর চার্জারে চার্জ দিয়ে দিস, ডাকলে এনে দিস, ইম্পর্টেন্ট কল আসে আমার অনেক। তে মাথা দুলিয়ে ভেতরেই যাবে, তখন এক মধ্যবয়স্ক মহিলা এসে তাদের উদ্দেশ্য করে বলে, তোমরা নিশ্চয়ই স্বামী স্ত্রী তাই না? এরকম মিলিয়েও কাপড় পরেছ, কি মানিয়েছে দুজনকে একে অপরের পাশে, মাশাল্লাহ। এরকম পরিস্থিতির শিকার হয়ে তে পুরো বাকরুদ্ধ হয়ে গেছে। তবুও সে ভুল ভাঙাতে কোনো মতে বলে, জি না, উনি আমার ভাইয়া হন। তের এমন প্রত্যুত্তরে জাঙ্কুকের কপাল কুঁচকে যায়। মহিলাটি আবারও বলে, দুঃখিত, আমি বুঝতে পারিনি। তাহলে কি তুমি অবিবাহিত? তে প্রত্যুত্তরে ওনার উদ্দেশ্যে না বলেই হ্যাঁ সুযোগ মাথা তোলায়, কিন্তু জাঙ্কুক ঠিকই কিছু একটার আশঙ্কা করে, আর সেই মহিলা তাই করে বসে। তের মাথায় হাত রেখে তিনি বলে, তুমি দেখতে অনেক মিষ্টি, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। আমার একটা ছেলে আছে, ভালো জবও করে। তোমার আম্মুর নাম্বারটা দিও তো, কথা বলে নেব। জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে তেকে এমন বেফাস কথা বলাটায় জাঙ্কুক এই মহিলাকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে মুখ খুলবে, তার আগে পেছন থেকে সুগার মা এসে প্রশ্ন করে, কার মায়ের নাম্বারের কথা বলছো তুমি? তের? হ্যাঁ, ভারী মিষ্টি মেয়েটা, প্রথম দেখায় আমার অনেক ভালো লেগেছে, ওকে আমার ছেলের জন্য নিতে চাই। সুগার আম্মু তার ভুল ভাঙিয়ে দিতে বলে, কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে আছে বেগমের সাথে, বেগম ওর মেজো চাচুর ছেলে। মহিলাটা এটা শুনে মুখ কালো করে আচ্ছা বলে সেখান থেকে চলে গেল। সুগার আম্মুও জায়গা ত্যাগ করলো কাজের তাপে। তখন জাঙ্কুক তের হাতে দেওয়া তার ফোনটা পাশ পাখির গতিতে এক থাবায় ছিনিয়ে নিয়ে অন্য হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে হনহনিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। তে শুধু জাঙ্কুকের যাওয়ার পানে অবাক চোখে অবুঝ দৃষ্টিতে চেয়ে রইল। মুহূর্তের ব্যবধানে কি হয়ে গেল কিছুই তার মাথায় ঢুকছে না। পাহাড়ি এলাকা, নির্জন গভীর রাত,
এক জনমানবহীন নীরব গভীর জঙ্গলের পথ ধরে একা জড়সড় হয়ে হেঁটে চলেছে তে। ঘন কুয়াশায় ঢেকে ঘোলাটে চারিপাশ, এলোমেলো বাতাসে উড়িয়ে দিচ্ছে তার পরনের পোশাকটিও। তে এপাশ ওপাশ তাকাচ্ছে বারবার। দূর দূরান্ত থেকে ভেসে আসছে হিংস্র পশুর গর্জনের আওয়াজ, যা কর্ণচর হতেই শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে যাচ্ছে। তে চলার পথে থেকে থেকে কেঁপে উঠছে, বারবার এবড়ো থেবড়ো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, আবার উঠে নিজেকে সামলে পুনরায় জড়সড় হয়ে হাঁটা শুরু করছে। মুখে তার আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, পরনের জামাটায় ধুলোবালি লেগেছে, যেমন তেমন অবস্থা। হঠাৎ রাস্তা থেকে মাথা তুলে সামনে তাকাতেই সে দেখতে পেল তার থেকে সামান্য দূরে চাঁদের আলোতে কারোর বিশাল অবয়ব ভেসে উঠেছে। একটা পুরুষালী অবয়ব শটান হয়ে দাঁড়িয়ে সেখানটায়, সম্পূর্ণ কালোতে আবৃত তার প্রতিবিম্ব। প্যান্টের পকেটে দুই হাত গুজে অপর পাশ মুখ করে দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে সে। নির্জন এই রাতের রাস্তায় হঠাৎ করে উপস্থিতি টের পেয়ে ভয়ে হিমশীতল হয়ে জমে গেল তের হৃদয়। তের ঠোঁট কাঁপছে, তবুও সে এক বুক সাহস সঞ্চয় করে মৃদু আওয়াজে প্রশ্ন ছুড়ল, কে ওখানে? তের কণ্ঠস্বর কর্ণগোচর হতেই অবয়বটি ধীরে সুস্থে তার দিকে ফিরল। অবয়বটি তের দিকে ফিরতেই তার চেহারা দৃশ্যমান। তে দেখলো অবয়বটি আর অন্য কেউ না, সে জাঙ্কুক। অচেনা অজানা এই পথে কাছের কাউকে পেয়ে তের মনে নতুন করে আসার আলো সঞ্চিত হলো। সে দৌড়ে গিয়ে জাঙ্কুকের মুখোমুখি দাঁড়ায়, কাঁপা কাঁপা ঠোঁটে উচ্চারণ করে, জাঙ্কুক ভাই। জাঙ্কুক তখন তার এক হাত তের দিকে এগিয়ে দিল। তে কোনো প্রকার ইতস্তবোধ ছাড়াই হাত বাড়িয়ে দিল জাঙ্কুকের সেই হাতে। তের হাতের সাথে জাঙ্কুকের হাতের মিলন ঘটতেই চোখের পলকে সমস্ত আধার ছাপিয়ে চারিদিকে আলো ফুটে উঠল। যেখানে একটু আগেও সব আধারে আচ্ছাদিত ছিল, সেখানে এখন আকস্মিক আধার ভেদ করে ঝলমল আলোক রশ্মির সমারোহ। জাঙ্কুক তখন তের দিকে চেয়ে একটা স্মিত হাসি উপহার দিল, যে হাসি তের সব সময়ের প্রিয়। তের হাতের বাঁধন নিজের হাতে আরো মজবুতভাবে আবদ্ধ করে জাঙ্কুক। সামনের দিকে হেঁটে চলেছে দুইজন। তেও শব্দহীন জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল কোনো এক অজানা গন্তব্যের দিকে। একটা সময় জাঙ্কুকের পা গিয়ে থামলো শুভ্র খুলে রাখা একটা দরজার সামনে। দরজাটার ভেতর থেকে অস্বাভাবিক আলোর দ্যুতি ছড়াচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করে, তুমি কি প্রস্তুত ফায়ারফ্লাই? তে মাথা নাড়িয়ে সায় জানাতেই জাঙ্কুক সম্মতি পেয়ে তেকে নিয়ে সে দরজার ভেতরে প্রবেশ করে। তের পরনে ধুলাবালি মিশ্রিত সাদা লং ফ্রকটি কালো বোরখায় পাল্টে সর্বস্ব পর্দার আড়ালে আবৃত হয়ে গেল। অন্যদিকে জাঙ্কুকের কালোতে মোড়ানো দেহ ইহরামের কাপড়ে আচ্ছাদিত হয়ে গেল, যা দেখে মুখে তৃপ্তিময় হাসি নিয়ে তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তখন সামনে তাকিয়ে এক অদৃষ্টিক শক্তিকে উদ্দেশ্য করে বলে, ইয়া রব, আমি আমার বাকি অর্ধেক অংশ আমার দুনিয়া আখিরাতের সঙ্গীকে নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। তোমার অনুগত্য বরণ করছি। আমার অতীতের কথা, যাবতীয় সকল গুনাহের জন্য তোমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তুমি আমাদের উপর রাজি খুশি হয়ে যাও। আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থেকো তুমি। দুনিয়াতে যেমন আমাদের এক করেছো, তেমন পরকালেও আমাদের মিলন ঘটিও। তারা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যাওয়া প্রত্যেকটা মুসলিমের জীবনের স্বপ্ন। হ্যাঁ, তারা এখন আল্লাহর পবিত্র ঘর আল বাইতুল হারামের সামনে এসে দাঁড়িয়েছে। এত এত ভিড়ের মাঝে জাঙ্কুক তের দিকে পলকহীনভাবে চেয়ে আছে, যেন তের মাঝে দুনিয়ার সকল মায়া লুকিয়ে। সে তার চোখ ভর্তি ভালোবাসা নিয়ে নিজের হাতে রাখা তের হাতটা উঠিয়ে কাবা শরীফের গিলাফে স্পর্শ করলো। অমনি তের চোখ অশ্রুতে টলমলে হয়ে যায়। সে তার মাথা জাঙ্কুকের কাঁধে রেখে তৃষ্ণার্ত দৃষ্টিতে মন ভরে আল্লাহর পবিত্র ঘর দেখছে, তার তৃষ্ণা মেটাচ্ছে, অন্তরের প্রশান্তি করছে, শুকরিয়া আদায় করছে তার রবের প্রতি, রবের দেওয়া প্রত্যেকটা নেয়ামতের প্রতি, তাদের এত সুন্দরভাবে এক করার জন্য। তে খুশি মনে তাদের উপস্থিতির কথা আল্লাহকে জানাচ্ছে। পর মুহূর্তেই একসাথে একে অপরের হাত ধরে জীবনের সবচেয়ে সুন্দরতম স্বপ্ন পূরণের অগ্রসর হলো তারা। জাঙ্কুক আর তে একসাথে তাওয়াফ শুরু করে দিল। তাওয়াফের সময় জাঙ্কুক তার দুই হাত দিয়ে পেছন থেকে তেকে জড়িয়ে নিজের মাঝে আবদ্ধ করে নেয়, যেন অন্য কোনো পরপুরুষের স্পর্শ তার গায়ে না লাগে। মুহূর্তেই তের মনে দুনিয়ার সকল ভালো লাগা কাজ করতে লাগলো।
এর মধ্যেই ফজরের আজান পড়ে গেল। আজানের ধ্বনি কর্ণচর হতেই তে ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসে। নিজের দিকে তাকিয়ে দেখলো সে ঘেমে নিয়ে একাকার। তার মানে সে এতক্ষণ যা যা দেখেছিল সব তার স্বপ্ন। স্বপ্নের কথা স্মরণে আসতেই তার সবকিছু মনে পড়তে থাকে। জাঙ্কুকের কথা সে মনে করতে পারল না। জাঙ্কুকের চেহারাটা তার কাছে ধোঁয়াশা হয়েই রইল, কিন্তু মনে থাকলো তাকে ফায়ারফ্লাই নামে ডাকাটা। যেন এর আগেও তে শুনেছে অথবা দেখেছে। ইহিজিবিজি চিন্তার মাঝে তের মনে পড়ল সেই মেসেজটার কথা, যেটা সে আমেরিকা আসার পরের দিন নতুন সিমে ঢোকানোর পরপরই পেয়েছিল। মেসেজটি সেদিন তে আর ডিলিট করেনি। সে সাথে সাথে সেই আননোন মেসেজটা বের করে একবার চেক করে দেখলো। সেখানেই লেখা ছিল, ওয়েলকাম টু মাই ডেস্টিনি ফায়ারফ্লাই। সেদিনের পর আজ দ্বিতীয়বারের মতো মেসেজটি পড়ার পর আকস্মিক ঘটনা প্রেক্ষিতে তার বিস্ফোরিত নয়ন বারংবার সেই ফায়ারফ্লাই লেখাটাই গিয়ে ঠেকেছে। ইতোমধ্যে হাজারো প্রশ্ন তের মাথায় ঘুরপাক খেতে লাগলো। আসলে কে হতে পারে এই মেসেজের পেছনে লুকায়িত অচেনা ব্যক্তিটি? তেকে কি সে ব্যক্তিগতভাবে চেনে? আসলেই কি এটা কোনো সত্য স্বপ্ন ছিল যা তার বাস্তব জীবনের সাথে কোনোভাবে জড়িত? আল্লাহ কি এই স্বপ্নের মাধ্যমে তাকে কোনো ইশারা দিচ্ছে? হয়তোবা আল্লাহ তাকে তার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে স্বপ্নে দেখিয়েছে। বেগম ভাই, বেগম ভাই তো তাকে কোনোদিন এই নামে ডাকেইনি। তবে কি সেই ব্যক্তি অন্য কেউ ছিল? অন্য কেউ হলেই বা কে সে? এভাবেই 7 মাস ভাবতে ভাবতে তে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ আদায় করে নিল। নামাজ শেষে হাত তুলে মোনাজাত করে আল্লাহকে তার স্বপ্নের কথা বলে। একান্তই তার রবের সাথে কথা বলতে বলতে কোন ফাঁকে চোখ লেগে যায় নামাজে ঘুমিয়ে পড়েছে তে, সেই কথা তার মনে নেই। হেই পাখিরা, আজকের পার্টটা কেমন লাগলো বলো? আমার কাছে এই স্টোরিটার বেস্ট পার্ট এটা ছিল। মানে আমি আজকে এই স্টোরিটার বেস্ট পার্টটা এডিট করেছি। সত্যি বলছি, এডিট করার সময় আমার এত বেশি ভালো লাগছিল, নিজের মনের দিক থেকে আমি কি বলবো তোমাদের বুঝাইতে পারবো না। আর বারবার আমার একটা কথাই মনে হচ্ছিল, সত্যিই যদি তারা এমন হতো, সত্যিই যদি তারা আমাদের ধর্মের হতো, কত সুন্দর হতো না? আল্লাহ তাদের হেদায়েত দান করো। তোমরা সবাই দোয়া করো। আর সত্যি স্টোরিটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো আল্লাহ হাফিজ।